সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে সংসদীয় দ্বারা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় বিএসবি ক্যাম্ব্রিয়ান পাবলিক পার্লামেন্টের সেমিফাইনালের আজকের এই প্রতিযোগিতায় আমাদের আজকের এই ছায়া সংসদে যে বিষয় নিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা অংশগ্রহণ করবে সেটি হচ্ছে গিয়ে সরকারি ব্যবস্থাপনায় জনশক্তির প্রেরণ অভিবাসন গতিকে ত্বরান্বিত করবে কিনা। এটির উপরে সরকারি দল হিসেবে বক্তব্য প্রদান করার জন্য আজকের এই সেমিফাইনালে যারা বক্তব্য প্রদান করবে তারা হচ্ছে বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ঢাকা এবং বিরোধী দল হিসেবে রয়েছে প্রাইম ইউনিভার্সিটি ঢাকা। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই প্রতিযোগিতার সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল বিজিএমই ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ আশিকুল ইসলাম চয়ন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নাজমুল মোর্শেদ, মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য সৈয়দ খালিদ মাহমুদ। বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটির বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা সৈয়দা লোফনা আক্তার, মাননীয় বিরোধী দলীয় উপনেতা সাবরিনা ইসলাম এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য নিশা তারা করিম। বিএসবি ক্যাম্ব্রিয়ান পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় আজকে যে তিনজন বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবেন তারা হচ্ছেন ডক্টর এস এম মোর্শেদ, প্রাক্তন বিতার্কিক ও যোগাযোগ পরামর্শক, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা, রয়েছেন সাংবাদিক মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক, এবং আরও রয়েছেন মেহেদী হাসান তামিম, সাবেক সভাপতি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও উপকর কমিশনার। আজকের এই সমগ্র অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দার। তবে তার আগে শুরু করছি আজকের এই পাবলিক পার্লামেন্ট। একই সাথে আহ্বান করছি এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকের এই প্রস্তাবটিকে যদি আপনি গভীরভাবে বিশ্লেষণ করেন, দুটি অংশের অধিকতর ব্যাখ্যার দাবি রাখে। একটি হলো সরকারি ব্যবস্থাপনা, আর একটি হচ্ছে অভিবাসনের গতি ত্বরান্বিত করা। সরকারি ব্যবস্থাপনা বলতে আমরা বোঝাচ্ছি সরকারের নিজস্ব পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ নজরদারিতে দক্ষ জনশক্তি এবং যেটা সুরক্ষা দিবে, নিরাপদ অভিবাসন করবে, ঝুঁকিমুক্ত অভিবাসন করবে, সেই ব্যবস্থাপনাটাকে আমরা সরকারি ব্যবস্থাপনা বলছি। এবং অভিবাসন গতি বলতে আমরা বোঝাচ্ছি আমাদের দেশের মানুষেরা যারা আমাদের দেশের সূর্য সন্তান, তারা বিদেশে যারা আমাদের অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে যারা আছেন, এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করবার জন্য আমাদের সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সেই ব্যবস্থাগুলো যদি আমরা সম্পূর্ণ করতে পারি, তাহলে আমাদের ব্যবস্থাপনা এই অভিবাসন গতিকে ত্বরান্বিত করবে। মাননীয় স্পিকার, আজকে আমরা সংবিধানের 40 নম্বর অনুচ্ছেদে আছে প্রত্যেকটি মানুষেরই আইনসম্মতভাবে যে কোনো কর্ম পরিচালনা করার সুযোগ আছে এবং স্বাধীনতা আছে। মাননীয় স্পিকার, এই স্বাধীনতাটাকে কেন্দ্র করে এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল, মধ্যস্বত্বভোগীরা, তারা বিভিন্নভাবে আমাদের শ্রমিক ভাই বোনদেরকে প্রতারণা করছিলেন, যার ফলশ্রুতিতে আমাদের সরকার কি করেন, আমরা যুগোপযোগী আইন ব্যবস্থা করি। আমাদের আইনটা হচ্ছে আমরা বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 প্রণয়ন করি এবং 2014 সালে আমরা জনশক্তি রপ্তানির জন্য জনশক্তি প্রেরণের ক্ষেত্রে আমরা একটা নীতিমালা বাস্তবায়ন করি। নিশ্চয় প্রস্তাব নিয়ে প্রশ্ন করতে মাননীয় বিরোধী দল নেতা। আমার প্রথম যে প্রশ্ন, তিনি ব্যবস্থাপনা বলছেন, ব্যবস্থাপনার মধ্যে বাইরাকে তিনি অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, সেটি আপনি ব্যাখ্যা করে যান। বাইরাকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন কি চাচ্ছেন? মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতাকে। আমরা বাইরাকে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি, কিন্তু সরকারি ব্যবস্থাপনা বলতে চাচ্ছি আমরা তাদের সরকারের নজরদারির মাধ্যমে, সরকারের আইনের মাধ্যমে, সরকারি পর্যবেক্ষণের মাধ্যমে, তাদের মাধ্যমে এটা করতে হবে। আমরা সরকারের জবাবদিহিতা এবং সরকারের অভিভাবকত্বর মধ্যে দিয়ে বাইরাকে কাজ করতে হবে, এইটা আমরা ব্যবস্থাপনার মধ্যে বলছি। মাননীয় স্পিকার, আমরা যখন দেখি আমাদের এই সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জন্য ঝুঁকিমুক্ত নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অভিবাসন ব্যয়টা কমানো, আমাদের চাহিদার সঙ্গে যোগান, এবং সেটা অবশ্যই মর্যাদাপূর্ণ মজুরি নির্ধারণের মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি গঠন করা। মাননীয় স্পিকার, যারই ধারাবাহিকতায় আমরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আমরা 38টি ট্রেনিং সেন্টার চালু করেছি এবং 2015 সালের মধ্যে আমাদের আরও 29টি প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারবো, যার ফলশ্রুতিতে আমরা দক্ষ মানবশক্তি তৈরি করতে পারছি। মাননীয় স্পিকার, আমরা বিশ্বাস করি দ্য রাইট পারসন দ্য রাইট জব। এই কারণেই আমরা সঠিক মানুষকে সঠিক জায়গায় প্রেরণ করতে চাচ্ছি, আর যার জন্যই কিন্তু আমাদেরকে এই দক্ষতা বৃদ্ধি করতে হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যখন দেখি আমাদের সরকারি ব্যবস্থাপনায় কিন্তু আমরা নারীদেরকেও সেখানে প্রেরণ করার চেষ্টা করছি, যারই ফলশ্রুতিতে কিন্তু এখন কিন্তু আমাদের নারীদের অংশগ্রহণ 17.8% প্রবৃদ্ধি অর্জন করেছে। মাননীয় স্পিকার, যার ফলশ্রুতিতে আমরা যদি এইবার দেখি অভিবাসন ব্যয়টা কমানো। মানুষ যেখানে ইন্দোনেশিয়ার মতো দেশও সৌদি আরবের নারী গৃহকর্মী পাঠাতে
তারা পাঠাতে পারছে না নির্যাতিত হওয়ার অভিযোগে, সেখানে বাংলাদেশ সরকার এই নিরাপত্তার বিষয়টি উল্লেখ না করে এবং নিশ্চিত না করে কেন নারী কর্মীদেরকে পাঠাচ্ছে? কারণ আমরা আমাদের চুক্তির সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যে আমাদের নারী শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা করতে পেরেছি জন্যই কিন্তু আমরা শ্রমিক সেখানে পাঠাচ্ছি। এইটা কিন্তু এটা বুঝতে হবে যে মাননীয় স্পিকার আমাদেরকে বুঝতে হবে যে ইন্দোনেশিয়ার থেকে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা সফল, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা সেখানে পাঠাতে পারছি না। আপনারা দেখেন পৃথিবীতে কিন্তু এত অল্প টাকার মাধ্যমে কোনো অভিবাসীকে প্রেরণ করতে তারা পারছে না। আমরা কি করছি, আমরা যে সৌদি আরবের সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের সরকার, তিনি কিন্তু বলেছেন 1 আনাও কোনো টাকা লাগবে না এবং আমরা দক্ষতার সাথে সেটা বাস্তবায়ন করতে পারি, যার উদাহরণ মালয়েশিয়াতে কিন্তু আমরা ইতিমধ্যে 35,000 টাকার মাধ্যমে পাঠিয়েছি। মাননীয় স্পিকার আমরা চাহিদার সঙ্গে যোগানের সম্পর্ক রাখতে চাচ্ছি, সামঞ্জস্য। আমাদের অনেক মানুষকে কিন্তু বিভিন্নভাবে পাঠানো হয়েছে কর্মর অনুকূল পরিবেশ না পেয়ে, আমরা সেটা করতে চাই, যার ফলশ্রুতিতে কিন্তু 20 লক্ষ আমাদেরকে অবৈধ করেছিল এবং আমাদের সরকারের তৎপরতায় এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঐকান্তিক প্রচেষ্টা কিন্তু আমরা সেটা সমাধান করতে পেরেছি। আমরা সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি, দক্ষতা বৃদ্ধি করতে যাচ্ছি, যার ফলশ্রুতিতে আমরা বিশ্বাস করি ঝুঁকিমুক্ত, নিরাপদ, ন্যায্য মজুরির মাধ্যমে জনশক্তি রপ্তানি করতে, যার ফলশ্রুতিতে আজকের এই ছায়া সংসদে আমাদের এই প্রস্তাব নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি যে নিরাপদ অভিবাসন দিন বদলের লক্ষ্য অর্জন। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হওয়ার দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে অভিবাসী মানুষদেরকে সূর্য সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন। আমি মনে করি আসলে যে অভিবাসীরা আমাদের জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণ করা, তারা সূর্য সন্তানের মতোই। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা সৈয়দা লোফনা আক্তারের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় বিরোধী দলীয় নেতা। G2G ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সরকার মালয়েশিয়ায় ব্যাপকভাবে জনশক্তি রপ্তানির যে ফানুস উড়িয়েছিল, সরকারের নিজ ব্যর্থতায় তা আজ নিভে গেছে। আর এই ব্যর্থতায় বলি হয়ে একটু সচ্ছলতার আশায় যারা অবৈধ পথে পা বাড়িয়েছিল, তাদের অনেকেই আজ ফিরে এসেছে লাশ হয়ে। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত সরকারি ব্যবস্থাপনায় জনশক্তি প্রেরণ অভিবাসনের গতিকে ত্বরান্বিত করবে এই প্রস্তাবনার তীব্র বিরোধিতা করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি প্রথমেই বলেছেন যে 7 বছর গবেষণার মাধ্যমে তারা নাকি নারী শ্রমিক বিদেশে রপ্তানি করার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে পারছেন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন, তারা যদি গবেষণাই করবেন, 7 বছর যেখানে কর্মী প্রেরণই বন্ধ ছিল, তারা এই গবেষণা তাহলে কিভাবে করলো তার যুক্তিযুক্ততা তারা প্রমাণ করে জানা যায়। এবং যেখানে 65% আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নারী শ্রমিকরা তারা নির্যাতনের শিকার হচ্ছে, তারা সেই বিষয়টি সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করেছে সেই বিষয়টি আপনার ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুকৌশলে বাইরাকে অন্তর্ভুক্ত করে ব্যবস্থাপনার সংজ্ঞায়ন করে গেলেন মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, ব্যবস্থাপনা বলতে মূলত পরিকল্পনা গ্রহণ, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ, এই 5টি বিষয়ের সমন্বয়কে বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে, সরকার যে কর্মকাণ্ডগুলোকে ব্যবস্থাপনা বলে দাবি করছে তা আদৌ সরকার এবং সরকারি কর্মসংস্থান দ্বারা পরিচালিত হচ্ছে কি না। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী নেতা একটু প্রশ্ন। সৌদি আরবে যখন রয়্যাল কোর্টের আদেশ ছিল শ্রমিক নেওয়া বন্ধ থেকে, সেখানে আমার সরকার কিভাবে তার দেশের আদালতকে ওভারটেক করে এবং তার আদালতকে অবমাননা করে শ্রমিক প্রেরণ করবে, এই প্রশ্নটা সঠিকভাবে ব্যাখ্যা দিয়ে যাবে। আপনার সরকারিভাবে সবসময় বলা হচ্ছে 159টি দেশে আপনারা শ্রমিক রপ্তানি করছেন, তাহলে সৌদি আরব যদি বন্ধ থাকে অন্যান্য দেশে কেন আপনারা সেটা করতে পারলেন না? উনি কিন্তু বলার চেষ্টা করেছেন সৌদি আরবের কথা, আমি কিন্তু সৌদি আরবের কথাই কিন্তু প্রশ্ন করেছি। আমার প্রশ্নটা সুকৌশলে এড়িয়ে যাবেন না মাননীয় বিরোধী দলের নেত্রী। আমরা রয়্যাল কোর্টের আদেশটাকে কিভাবে আমরা অবমাননা করে আমরা শ্রমিক পাঠাবো, এইটা আপনি জবাব দেন। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সেটি সম্ভব করতে পারতেন। কূটনৈতিক তৎপরতা ছিল না বিধায় এখানে সফলতা নয় ব্যর্থতার প্রমাণ দিয়েছে মাননীয় স্পিকার। G2G পদ্ধতিতে শ্রমিক নিবন্ধন থেকে শুরু করে কোম্পানির চাহিদা অনুসন্ধান সহ চুক্তিপত্র সম্পাদন করে সেই সকল কোম্পানিতে শ্রমিক রপ্তানির সকল কাজ সরকার করে থাকে। আর এই প্রক্রিয়ায় শুধুমাত্র মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া এই শ্রম বাজেটে রয়েছে মাননীয় স্পিকার। বাকি যে 157টি দেশ রয়েছে সেখানে বেসরকারি সংস্থা তথা বাইরের এখানে সরাসরি সম্পৃক্ত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 6 মে 2013 শ্রমমন্ত্রীর বক্তব্য, অফিসিয়ালি বাইরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এছাড়া বাইরের সভাপতি আবুল বাশার 13 জুন 2014 বলেছেন G2G ব্যবস্থাপনায় সরকার চুক্তি করায় রিক্রুটিং এজেন্সিগুলো লোক পাঠাতে পারছে না মাননীয় স্পিকার। আর এটি স্পষ্ট যে বাইরে সরকারি ব্যবস্থাপনার কোনো অংশ নয়। মাননীয় স্পিকার, আমাদের প্রথম বিরোধিতার জায়গা হলো এই প্রেক্ষাপটে যে সরকার যে মাননীয় প্রধানমন্ত্রী সংজ্ঞায়িত করেছেন যে সরকারি ব্যবস্থাপনাটি সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনা নয়, কেননা এখানে বাইরে অন্তর্ভুক্ত থাকছে মাননীয় স্পিকার। এছাড়া মাননীয় স্পিকার,
আমরা জিটিজি ব্যবস্থাপনা অর্থাৎ মালয়েশিয়ায় যে পদ্ধতিতে শ্রমিক রপ্তানি করা হচ্ছে সেটি একমাত্র সরকারি ব্যবস্থাপনা। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আইনের অতিরিক্ত আইন প্রয়োগের মাধ্যমে বাইরাকে অকার্যকর করা হয়েছে এবং দীর্ঘসূত্রিতা আর সক্ষমতার অভাবে মালয়েশিয়ায় ব্যাপকভাবে কর্মসংস্থানের যে সুযোগ সৃষ্টি হয়েছিল, জিটিজি পদ্ধতিতে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় সরকার সেখানে শ্রমিক রপ্তানি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, 26 ফেব্রুয়ারি 2014 সংসদে শ্রমমন্ত্রী বলেছিলেন যে মালয়েশিয়ায় 5 বছরে 5 লক্ষ লোক যাবে, কিন্তু প্রথম বছরে সেখানে লোক পাঠাতে পেরেছে মাত্র 5191 জন। এটা কি অভিবাসনের গতি ত্বরান্বিত করার নমুনা? মাননীয় স্পিকার, আমার দ্বিতীয় বিরোধিতার জায়গা হলো সরকারি ব্যবস্থাপনা বা জিটিজি পদ্ধতিতে অভিবাসনের গতি ত্বরান্বিত করা কখনোই সম্ভব নয়। আর এই অভিবাসনের গতি ত্বরান্বিত করার জন্য আমি 4টি শর্ত উল্লেখ করে যাচ্ছি, যা আমার দলের সংসদ সদস্যরা ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, এই শর্তগুলো হলো পুরাতন শ্রমবাজার ধরে রাখা ও নতুন শ্রমবাজার তৈরি করা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানি, যৌক্তিক অভিবাসন ব্যয় এবং অভিবাসীদের নিরাপত্তা দেওয়া আইনি সহায়তা নিশ্চিত করা। মাননীয় স্পিকার, 2014 সালে শ্রম অভিবাসন হার 2012 থেকে 32% কমেছে। জনশক্তি রপ্তানির এই দুঃসময়ে যখন সৌদি আরবে জনশক্তি রপ্তানির একটি সম্ভাবনা তৈরি হয়েছে, তখন সরকারি ব্যবস্থাপনায় এত বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে যে রপ্তানি করা সম্ভব নয়, সেই ব্যর্থতাকে স্বীকার করে নিয়ে 10 ফেব্রুয়ারি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন যে আমি কোট করছি, বেসরকারি ব্যবসায়ীরা এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন, তারাই যাওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করবেন, সরকার শুধু নিয়ন্ত্রণ করবে। এই বক্তব্যের মাধ্যমে মাননীয় স্পিকার প্রমাণিত হয় যে সরকারি ব্যবস্থাপনায় জনশক্তি রপ্তানি অভিবাসনের গতিকে ত্বরান্বিত করবে না, বরং পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে জনশক্তি এই প্রেরণ অভিবাসনের গতিকে ত্বরান্বিত করতে পারে। এই প্রস্তাবটি এই সংসদে আমি উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। সরকারি ব্যবস্থাপনায় আসলে বাইরা নিশ্চয়ই আমার মনে হয় সরকারের অন্তর্ভুক্ত নিয়ন্ত্রিত রিক্রুটিং এজেন্ট, সুতরাং সরকারি ব্যবস্থাপনার মধ্যে নিশ্চয়ই বাইরা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে আমার কাছে মনে হয়। তবুও আজকের এই আলোচনার স্বার্থে বাইরা সম্পৃক্তি কিনা সে প্রশ্ন এসেছে, তো আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী নাজমুল মোর্শেদের কাছ থেকে তার বক্তব্য। মাননীয় স্পিকার, আপনি নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ একটি শ্রমঘন উন্নয়নশীল দেশ এবং দেশের অভ্যন্তরে এত বিশাল পরিমাণ জনগণের মাননীয় স্পিকার কর্মসংস্থানের ব্যবস্থা করা একটি দুরূহ কাজ, যার পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় স্পিকার দেশের বাইরে দক্ষ জনশক্তি প্রেরণ করছি, বাংলাদেশের বেকার সমস্যা নিরসন করছি মাননীয় স্পিকার, এবং সার্বিকভাবে আমরা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত অভিবাসনের কথা বলছি। যে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত অভিবাসনের দাবি উঠেছে আজকে মাননীয় স্পিকার কলম্বো প্রসেসে, আজকে আবুধাবি ডায়লগে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি জেনে খুশি হবেন কোনো একটি প্রক্রিয়াকে ডিজিটাল করা মানে তার গতিকে কয়েক গুণ বৃদ্ধি করে দেওয়া মাননীয় স্পিকার। আজকে আমরা মাননীয় স্পিকার এই প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করে ফেলেছি। আজকে আমরা মাননীয় স্পিকার অনলাইন ভিসা প্রসেসিং এর ব্যবস্থা করেছি, আমরা বাধ্যতামূলক অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছি, ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছি এবং যে কোনো অভিযোগ যাতে তারা অনলাইনে দাখিল করতে পারে সেই ব্যবস্থা করেছি মাননীয় স্পিকার। এতে করে মাননীয় স্পিকার আমরা যেমন মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম্য কমিয়ে দিতে সক্ষম হয়েছি, ঠিক তেমনি ভাবে এই খাতে একটি গতির সঞ্চার করেছে আমার সরকার মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমরা 22 লক্ষ শ্রমিককে অন্তর্ভুক্ত করে অনলাইন ডাটাবেস নেটওয়ার্ক স্থাপন করেছি এবং 48টি স্কিলে তাদেরকে ভাগ করেছি এবং তারা মাননীয় স্পিকার আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করে দিয়েছি, শ্রমিক প্রেরণ করতে হলে এই ডাটা বেস থেকে তৈরি করতে হবে, যার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার এই সব মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম্য কিন্তু কমে গিয়েছে মাননীয় স্পিকার। আগে নানা ধরনের মাননীয় স্পিকার মাথা কাটা, গলা কাটা, আরো কত ধরনের কাটাকাটির পাসপোর্টের প্রচলন ছিল মাননীয় স্পিকার, আমার সরকার কিন্তু সেই পাসপোর্টের প্রচলন বন্ধ করে দিয়েছে মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন, জি মাননীয় সদস্য। জি, বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী আইন 2013 অনুযায়ী আইনের 39 এবং 40 ধারায় বলা হয়েছে যে এদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা হবে, যেখানে 10 বছরের কারাদণ্ডের মানে সাজা দিয়েছে। জি, তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মোবাইল কোর্টের 10 বছর কারাদণ্ডের বিচারের এখতিয়ার না থাকাও অযৌক্তিকভাবে এই দায়িত্বটি কেন তাদের উপর অর্পণ করা হয়েছে জবাব দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, তাদেরকে কিন্তু অবশ্যই এর আওতাভুক্ত করা হবে। ম্যাজিস্ট্রেটকে কিন্তু আমরা বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় মাননীয় স্পিকার দায়িত্ব দিয়ে থাকি বিচারিক কাজের মাননীয় স্পিকার, এক্ষেত্রে তিনি কিন্তু এটা এড়িয়ে যেতে পারেন না। ম্যাজিস্ট্রেটকে আমরা অবশ্যই দায়িত্ব দিতে পারি, কারণ তিনি অনেক সময় অনেক জায়গায় মাননীয় স্পিকার বিচারিক কার্য দায়িত্ব করে থাকেন। এটা তাকে ভুলে গেলে চলবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এটা বিচার বিভাগের প্রচলিত আইনেই আছে, আমরা ম্যাজিস্ট্রেটকে বিভিন্ন সময় দায়িত্ব দিয়ে থাকি, এটা তিনি যদি ভুল করেন তাহলে কিন্তু হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি 10 বছরের কারাদণ্ড শাস্তির বিধান কেন দিয়েছে যেখানে তাদের কোনো বিচারিক এখতিয়ারই নেই? বিশেষায়িত প্রবাসী কল্যাণ ব্যাংক স্থাপন করেছে মাননীয় স্পিকার, যে ব্যাংকের মাধ্যমে মাননীয় স্পিকার বিনা জামানতে স্বল্প সুদে মাননীয় স্পিকার আবেদনের 3 দিনের মাথায় আমার সরকার মাননীয় স্পিকার ঋণ প্রদান করে যাচ্ছে। এতে করে কাউকে কিন্তু এখন আর মাননীয় স্পিকার ভিটে মাটি বিক্রি করে সর্বশান্ত হয়ে বিদেশ যেতে হচ্ছে না মাননীয় স্পিকার, তার এখন সুদ নিয়ে ঋণ নিয়ে মাননীয় স্পিকার অতি সহজে বিদেশ যেতে পারছেন মাননীয় স্পিকার। এটাই হচ্ছে আমার সরকারি ব্যবস্থাপনা, এটা বুঝতে হবে আজকে মাননীয় স্পিকার। আজকে যদি আমার দেশের বর্তমান
পরিস্থিতির দিকে তাকে একের পর এক পেট্রোল বোমা, একের পর এক বোমা হামলার যেখানে আমার দেশ জর্জরিত, ঠিক সেই মুহূর্তে মাননীয় স্পিকার আমরা সৌদি আরব থেকে 17 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এনেছি মাননীয় স্পিকার, এবং আমাদের সৌদিতে যে গতি আছে সেই গতিকে ত্বরান্বিত করেছি মাননীয় স্পিকার। বাংলাদেশের এই দুর্যোগ মুহূর্তে যখন লন্ডন ভিত্তিক মাননীয় স্পিকার জাতীয় দৈনিক দ্য ইকোনমিস্ট বলছে যে বাংলাদেশ কি তাহলে দ্বিতীয় আফগানিস্তান হতে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু আমরা আমাদের এই গতিকে ত্বরান্বিত করছি মাননীয় স্পিকার। আমরা আজকে তাদেরকে বলতে চাই, লন্ডনে বসে বললে চলবে না বাংলাদেশ দ্বিতীয় আফগানিস্তান হচ্ছে, তারা কিছুদিন পর আফসোস করবে লন্ডন কেন দ্বিতীয় বাংলাদেশ হচ্ছে না মাননীয় স্পিকার। এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটা প্রশ্ন নেই, মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন মাননীয় দিই। মন্ত্রী, আপনি অনেক সুন্দরভাবে ডিজিটাল রেজিস্ট্রেশনের কথা বললেন। মাননীয় স্পিকার, আমরা প্রশ্নই জানি করতে হবে, 14 specific লক্ষ আপনারা নিবন্ধন করতে পেরেছিলেন, কিন্তু মালয়েশিয়ায় কেন মাত্র 5 লক্ষের জায়গায় মাত্র 5191 প্রেরণ করলেন? মাননীয় আপনারা স্পিকার, জনশক্তির উনি কেন প্রথমে রপ্তানি একটা করতে ভুল পারলেন না? ব্যাখ্যা করলেন যে দিয়ে যান। 5,000 পাঠিয়েছি, আসলে কিন্তু আমরা 7,000 পাঠিয়েছি, উনি ভুল করছেন। তারপরেও তাকে বলতে চাই মাননীয় স্পিকার, তারপরেও তাকে বলতে চাই মাননীয় স্পিকার, তিনি বলছেন আমরা কেন তাহলে 5 লক্ষ পাঠাতে পারছি না মাননীয় স্পিকার। তাকে বলতে চাই 2007-8 সালে যখন ঢালাও ভাবে ডিমান্ড ব্যতীত শ্রমিক প্রেরণ করা হয়েছিল, তাদের প্রত্যেককে কিন্তু মাননীয় স্পিকার অবৈধ ঘোষণা করা হয়েছিল। আমার সরকার ডিমান্ড ব্যতীত একটি শ্রমিক মালয়েশিয়ায় পাঠাবে না মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমরা দক্ষ শ্রমিক বিদেশে পাঠাচ্ছি, যার ফলশ্রুতিতে 10 বছর পর আমরা আর কারো পেছনে পেছনে ঘুরবো না শ্রমিক পাঠানোর জন্য মাননীয় স্পিকার। তারাই আমাদের পেছনে পেছনে ঘুরবে শ্রমিক আমাদের থেকে নেওয়ার জন্য মাননীয় স্পিকার। এটাই আমাদের অঙ্গীকার মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার, আমরা যদি লিবিয়ার দিকে তাকাই, সংসদে বলেছিল 5 বছরে 5 লক্ষ শ্রমিক প্রেরণ করা হবে, কেন বলেছিল তাহলে বললেন? মাননীয় স্পিকার, সেখানে কিন্তু আমরা ধারাবাহিক প্রক্রিয়ার কথা উল্লেখ করেছি মাননীয় স্পিকার। আমরা 2 লক্ষের কথা বলে জানতে আবার ভুল করেছিলেন, 5 লক্ষে নিয়ে গেলেন মাননীয় স্পিকার। এভাবে মিথ্যা তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে জাতিকে একটি হতাশায় ফেলার কোনো কারণ নেই মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার আমরা যদি লিবিয়ার দিকে তাকাই, লিবিয়াতে যখন গৃহযুদ্ধ শুরু হয় মাননীয় স্পিকার, আমার সরকার মাননীয় স্পিকার সেখান থেকে 36,655 জন শ্রমিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনে মাননীয় স্পিকার। তখন আমার বাইরেরা কোথায় ছিল মাননীয় স্পিকার? তখন তাকে এগিয়ে যায়নি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা অবৈধ শ্রমিকের দিকে তাকাই মাননীয় স্পিকার, আজকে মালয়েশিয়াতে আমরা মাননীয় স্পিকার 2.5 লক্ষ অবৈধ শ্রমিককে বৈধতা দিয়েছি। আজকে আমরা সৌদিতে 8 লক্ষ অবৈধ শ্রমিককে বৈধতা দিয়েছি। ইরাকে মাননীয় স্পিকার 10,000 অবৈধ শ্রমিককে বৈধতা দিয়েছি। আজকে যদি আমরা সরকার এদেরকে বৈধতা দিতে না পারতো, তারা যদি শুধু ওখান থেকে বেকার হয়ে দেশে ফিরে আসতো, তাদের গণধোলায় মাননীয় স্পিকার আজকে সব রিক্রুটিং এজেন্সি ব্যবসাপত্র গুটিয়ে বাড়ি যেতে বাধ্য হতো মাননীয় স্পিকার। আমার সরকার একুল উকুল 2 গুলি রক্ষা করেছে মাননীয় স্পিকার। তাই আজকে বলতে চাই মাননীয় স্পিকার, আজকে আমার সরকার চাই ব্যবসা সবাই করুক, ব্যবসায়িকটাই করবে, কিন্তু সরকার তাদেরকে সঠিক নির্দেশনা দিবে, সঠিক নজরদারিতে থেকে সরকারের নিবিড় তত্ত্বাবধানে তাদেরকে ব্যবসা করতে হবে। তারা স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে আর ব্যবসা করতে পারবে না। যে স্বেচ্ছাচারী মনোভাব তারা 2007-8 সালে একটি টালমাটাল সরকারের সময় দেখিয়েছিল মাননীয় স্পিকার, সেটা আর তারা করতে পারবে না মাননীয় স্পিকার। এই জন্যই আজকে আমরা এই প্রস্তাবটি নিয়েছি মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার বলতে চাই, তারা বলেন আমরা নাকি গতিকে স্লথ করে দিয়েছি। গত 5 বছরে মাননীয় স্পিকার আমরা বিদেশে শ্রমিক প্রেরণ করেছি 24,51,803 জন। তাই সর্বশেষে বলতে চাই, নিরাপদ করব আমাদের অভিবাসন প্রক্রিয়া, হোক সেটি দেশ সৌদি, ইরাক কিংবা লিবিয়া। আমরা ফিরিয়ে আনবো জনগণের আস্থা, এবং সেজন্যই দরকার সরকারি ব্যবস্থা। তাই মাননীয় স্পিকার, আজকের এই প্রস্তাবটি সেই অনুরোধ রেখে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী আপনাকে। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে, যেটি বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে অভিবাসন প্রক্রিয়ায় সরকার যে ব্যবস্থাপনা করছে সেটি নিয়ে মাননীয় বিরোধী দলীয় উপনেতা সাবরিনা ইসলামের কাছ থেকে তার বক্তব্য। গত 26শে ফেব্রুয়ারি 2013 সংসদ অধিবেশনে চট্টগ্রাম 16 আসনের সংসদ সদস্যের প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছিলেন মালয়েশিয়ায় 5 বছরে 5 লাখ কর্মী যাবে। আর এই প্রস্তাবটা নাকি আপনারা ভুলভাবে উত্থাপন করলেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন বাইরের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন 2013 22 ধারায় রিক্রুটিং এজেন্সিগুলোকে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি বলা হয়েছে, অর্থাৎ তারা সরকারের প্রতিনিধি নয়। এই আইনের 3 ধারায় সরকারকে বলা হয়েছে নিয়ন্ত্রক। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটি অংশ মাত্র, সম্পূর্ণ ব্যবস্থাপনা নয়। আর যেহেতু বাইরা সরকারি ব্যবস্থাপনার প্রতিনিধি নয়, তারা সংসদ ব্যবস্থার অংশ হতে পারে না। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, অর্থনৈতিক উন্নয়ন ও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন টেকসই শ্রম বাজার। আর টেকসই শ্রম বাজার হলো পুরনো শ্রম বাজারের পাশাপাশি নতুন শ্রম বাজার ধরে রাখা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মতে 159টি দেশে নাকি শ্রমবাজার আছে, অথচ বিএমইটি স্বীকার করে নিচ্ছে গত 4 দশক ধরে মাত্র 11টি দেশে বাংলাদেশ শ্রমবাজার সীমাবদ্ধ আছে। মাননীয় স্পিকার, সরকার নতুন শ্রমবাজার তৈরিতে ব্যর্থ হয়েছে। প্রশ্ন নেই মাননীয় বিরোধী দলীয় উপনেতা জি। যে যখন 20 লক্ষ শ্রমিক অবৈধ হলো, তখন আপনার কোন ব্যবস্থাপনা সেই 20 লক্ষ মানুষকে বৈধ করলো? সেখানে তো সরকারি ব্যবস্থাপনাই করেছে। এখানে আপনি কিভাবে আপনার ব্যবস্থাপনা এই সংসদ নেতা এটা বলতে হবে কোথায় অবৈধ হয়েছে? আমাদের মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীতে, যেখানে যার মধ্যে 2.5 লক্ষ